আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পরপরই শক্তিশালী 7.7 মাত্রার ভূমিকম্প। ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স অঞ্চলে বড় ধরনের ক্ষয়ক্ষতির শঙ্কা, সুনামি সতর্কতা জারি। রাজনীতিতে আপোষহীন ৪৫ বছরের যাত্রা, সংকটেও আলোর দিশারি। শত চেষ্টাও বেগম খালেদা জিয়াকে মুছে দিতে পারেনি ফ্যাসিস্ট সরকার, জন্মদিনে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ। উন্নয়ন কর্মসূচি নিয়ে কাল কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন ফ্যামিলি কার্ড ও ধর্মগুরুদের বার্ষিক ভাতা প্রদান অনুষ্ঠানে। জেলায় বইছে উৎসবের আমেজ। সরকারের ১৮০ দিনে অর্থনীতি পুনরুদ্ধারের বীজ বপন, কর্মসংস্থান তৈরিতে চালু হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি। লাল ফিতার চ্যালেঞ্জ পেরিয়ে সুফল পেতে লাগবে আরও ৬ মাস। এবং ডারউইন টেস্টের তৃতীয় দিনের শুরুতেই উইকেট হারালো বাংলাদেশ। ১৫০ পেরোনো লিড আরও বড় করার লক্ষ্য, টাইগারদের দ্রুত অল আউট করে ম্যাচে ফিরতে মরে অস্ট্রেলিয়া। সকালে সবাই সঙ্গে আছি আমি মেসবাহুল আলী। শুরুতেই দেশের বাইরের খবর। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পরপরই 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। ফ্লোরেন্স অঞ্চলে একের পর এক আফটারশকের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা। আতঙ্কে উপকূল ছেড়েছেন লাখ লাখ মানুষ। ধসে পড়েছে বেশ কয়েকটি ভবনের অংশ, পাশাপাশি 2 জন নিহতের খবরও পাওয়া গেছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। শনিবার স্থানীয় সময় ভোরে 7.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চল। ইউএসজিএস এর হিসেবে ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। কেন্দ্র ছিল পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের এন্দে শহর থেকে প্রায় 68 কিলোমিটার উত্তর পশ্চিমে। প্রায় 1 মিনিট ধরে কম্পন অনুভূত হয় আশপাশের এলাকায়। মূল ভূমিকম্পের পরপরই আঘাত হানে বেশ কয়েকটি শক্তিশালী আফটারশক। 5.9, 5.6, 6.1 মাত্রার কম্পন রেকর্ড করা হয়। মাউমেরে থেকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ধসে পড়েছে একটি ভবনের অংশ। আতঙ্কে রাস্তায় ছুটে আসছেন মানুষ। প্রাথমিক হিসেবে প্রায় 5 লাখ মানুষ খুব শক্তিশালী থেকে তীব্র কম্পনের ঝুঁকিতে ছিলেন। এর মধ্যেই কয়েকজনের হতাহতের খবরও পাওয়া গেছে। ভূমিকম্পের পর পূর্ব ও পশ্চিম নুসা তেঙ্গারা, দক্ষিণ সুলাওয়াসি এবং দক্ষিণ পূর্ব সুলাওয়াসিতে সুনামি সতর্কতা জারি করা হয়। উপকূলের বাসিন্দাদের সৈকত নদীর তীর থেকে দূরে সরে উঁচু স্থানে যেতে বলা হয়। একই সঙ্গে রয়েছে ভূমিধসের আশঙ্কাও। ভূমিকম্পের আতঙ্কের মধ্যেই সক্রিয় মাউন্ট ইবু। অগ্নুৎপাতের পর আগ্নেয়গিরি থেকে ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থান হওয়ায় ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত নিয়মিত ঘটনা। নাদিম মারজান, সময় সংবাদ। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। শ্রদ্ধা ভালোবাসায় গণতন্ত্রের আপোষহীন নেত্রীকে স্মরণ করছে জাতি। শুরুর জীবনটা ঠিক পুতুলের মতো হলেও স্বামীর অকাল প্রয়াণে কাঁধে নিতে হয় পুরো দলের নেতৃত্ব। সংগ্রামের পথ বেয়ে পরবর্তীতে যার উপর বর্তায় পুরো দেশকে ভালো রাখার দায়িত্বভার। বলছি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা। জীবনের শেষ দিন অবধি যিনি আপোষহীন ব্যক্তিত্বে অনমনীয় ছিলেন দেশ আর দশের প্রশ্নে, যার জীবনাদর্শন অনুপ্রেরণা যোগাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। আরো জানাচ্ছেন আহমেদ সালেহীন। যার হাসিতে হেসেছে ভুবন, যার মলিনতায় আধারে ডুবেছে প্রতিজন, সেই মহিষী জীবন সঁপে দিয়েছিলেন দেশের তরে। খালেদা খানম পুতুল থেকে বেগম খালেদা জিয়া হয়ে ওঠার সংগ্রামী জীবন যাকে আখ্যায়িত করেছে এক আপোষহীন নেত্রীর মর্যাদায়। তিনি সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া।
শুরুর জীবনটা পুতুলের মতো হলেও মধ্য বয়সে কণ্টকাকীর্ণ রাজনীতির ধূসর পথে তাকে হাঁটতে হয়েছিল রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে। স্বামীহারা 2 সন্তানের জননী, যিনি জীবনের শেষ মুহূর্তেও আগলে ছিলেন 56,000 বর্গমাইলের সীমানা। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথেই দেশকে ভালোবেসে প্রতিটি মানুষের মনের আঙিনায় জায়গা করে নেন বেগম খালেদা জিয়া। স্বাধীনতা যুদ্ধ ও এর পরবর্তী রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি সবকিছুরই তিনি সাক্ষী হয়েছিলেন স্বামী জিয়াউর রহমানের সাথেই। বিপথগামী সেনা সদস্যদের হাতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে শোক কাটিয়ে ওঠার আগেই হাল ধরতে হয় স্বামীর তৈরি করা প্রিয় দল বিএনপির। সেই থেকে দল ও দেশের পুরো দায়িত্ব নিজ ঘাড়েই নিয়ে নেন 3 বারের প্রধানমন্ত্রী বেগম জিয়া। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে গণতন্ত্রের লড়াইয়ে কঠিন ও আপোষ না করার মানসিকতা সফলতা এনে দেয় দীর্ঘ 9 বছরের সংগ্রামে। তখন থেকেই যার নামের আগে আপোষহীন নেত্রীর তকমা জুড়ে যায় বেগম জিয়ার রাজনৈতিক জীবনে। জনতার প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এরপর আরও 2 বার রাষ্ট্রীয় শাসনভার সামলানো বেগম জিয়া বিরোধী দলের নেত্রী হিসেবেও রাজনীতিকে নিয়েছেন এক অনন্য উচ্চতায়। গণতন্ত্রের ধারাবাহিকতা বিনষ্ট করে ক্ষমতায় আসে 11 সেনা সমর্থিত সরকার। সফল হয়নি রাজনীতি থেকে বেগম জিয়াকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র। তবে এই গণতন্ত্রের লেবাসে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের 15.5 বছর নির্যাতন, নিপীড়ন আর জেলবন্দি জীবনেই কেটে যায় এই মহিষীর বাকিটি সময়। গণতন্ত্রের লড়াইয়ে 45 বছরের রাজনৈতিক জীবনে কারাবন্দী হয়েছেন অসংখ্যবার। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হন ঠিক এই সময়টায়। নানা রোগে আক্রান্ত হয়েও উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন তিনি। মানবিক আবেদন বারবার প্রত্যাখ্যাত হয়েছে ফ্যাসিস্ট সরকারের তরফ থেকে। অমিতব্যয়ী আচরণ আর সদা হাস্যোজ্জ্বল অবয়ব মানুষের হৃদয়ে বসিয়েছে তাকে এক আদর্শ মায়ের আসনেই। 24 জুলাই তাকে আবার ফিরিয়ে এনেছে জনতার কাছে। শেষ সময়ে ছিলেন মানুষের ভালোবাসার মণিকোঠায়। ডাক্তাররা বলেছে অবিলম্বে তারেক রহমানকে বিদেশে না পাঠালে আমার ছেলেকে সুস্থ করা যাবে না। স্বামীর হত্যা, ছেলের নির্বাসিত জীবন ও নির্যাতন, আরেক ছেলের মৃত্যু, স্বামীর বাড়ি থেকে উচ্ছেদ, রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা, নিজ দলের লাখো কর্মীর ভাগ্যে ফ্যাসিস্ট নির্যাতন, অসংখ্য কর্মীর গুম আর খুনের লম্বা তালিকাও একবারের জন্য প্রতিশোধ নিতে শেখায়নি বেগম জিয়াকে। করেননি আপোষ, বরং প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে মানবিক এক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান ছিল তার কণ্ঠে। 25-এর 30 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় জীবনাবসানের মধ্য দিয়ে বর্ণাঢ্য জীবনের ইতি টানতে হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। যার আদর্শ স্বাধীনতার সার্বভৌম আর গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হতে শেখায়, যার আপোষহীনতা জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত করে। রাজনীতির ঊর্ধ্বে দেশের প্রশ্নে মানুষ যাকে দেখেছে দৃঢ়, শক্ত, অবিচল থাকতে, গণতন্ত্রের প্রশ্নে অনড় অবস্থান যার, সেই রাজনীতিককে স্ফুলিঙ্গ হয়ে জ্বলতে দেখেছে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে। জনতায় যার শক্তি, তিনি আলিঙ্গন করেছেন মানুষের ভালোবাসা, তার প্রতিদানও পেয়েছেন শেষ বিদায়ের যাত্রায়। তিনি আপোষহীন নেত্রী, একজন গৃহবধূ, একজন মা, একজন মহিষী নারী, খালেদা খানম পুতুল, যিনি গণতন্ত্রের পথিকৃৎ বেগম খালেদা জিয়া। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। একজন নিপাট গৃহবধূ স্বামী জিয়াউর রহমানের পরিবারে খালেদা খানম এসেছিলেন বধূ হয়ে। ঘর সামলানোর ঘেরা টোপে আটকে থাকা বাঙালি বধূদের কাজের যে চৌহদ্দি, সেখানে জিয়াউর রহমানের জীবন সঙ্গিনীর জীবন নিয়তির নানা বাঁক পেরিয়ে পেয়েছিল অরণ্য মাত্রা। সংসারযাত্রা থেকে বেগম জিয়া নাম লিখেছিলেন গণতন্ত্রের মহাযাত্রায়। বাতিঘর হয়ে উঠেছিলেন গণমানুষের। গৃহবধূ থেকে রাজনীতিবিদ হয়ে ওঠার দীর্ঘ সে পথ সহজ ছিল না। শহীদ জিয়ার আদর্শকে পাথেয় করে মা, মাটি ও মানুষের রাজনীতি করার সংগ্রামে অদম্য অবিচলতা বেগম খালেদা জিয়াকে দিয়েছে আপোষহীন নেত্রীর উপাধি। হাসান ওয়ালের রিপোর্ট। প্রিয়তম স্বামীর মৃত্যুতে ঘন কালো আঁধার নেমে আসে বেগম জিয়ার পরিবারে। 2 শিশু সন্তান নিয়ে একা হয়ে পড়েন এক নিরেট গৃহবধূ খালেদা খানম। অভিভাবককে হারিয়ে কেবল বিয়োগের বেদনায় নয়, অনাগত পথ চলার অনিশ্চয়তা ভর করে খালেদা জিয়ার সংসারে।
স্বামীর মৃত্যুর 8 মাস পর 1982 সালে রাজনীতির জটিল পথযাত্রায় যুক্ত হন এই নারী। শুরুটা হয় গণতন্ত্রের জন্য লড়াই দিয়েই। স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে মাঠে নামেন খালেদা জিয়া। 1986 সালে আওয়ামী লীগ আর জামায়াত ইসলামী এরশাদের অধীনে নির্বাচনে গেলেও ভোট বর্জনের সিদ্ধান্তে অটল থাকেন বেগম জিয়া। 87 সাল থেকে এরশাদ হটাও এক দফার আন্দোলন শুরু করেন। এমন বিচক্ষণ সিদ্ধান্তে তিনি পান আপসহীন নেত্রীর খেতাব। বেশ কয়েকবার গৃহবন্দী করা হলেও পিছু হটেননি। খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে বীজ রোপিত হয়েছিল তার চূড়ান্ত বিস্ফোরণ ঘটে 1990 সালে। 6 ডিসেম্বর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়। 91 সালে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। খালেদা জিয়ার হাত ধরে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়। দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় সরকার ব্যবস্থায় ফেরে বাংলাদেশ। 96 সালে বেগম জিয়া স্বল্প মেয়াদের প্রধানমন্ত্রী থাকলেও জনদাবির প্রতি শ্রদ্ধা দেখিয়ে সংবিধানে যুক্ত করেন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 96 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদের বিরোধী দলীয় নেতা হন বেগম জিয়া। সেই সময় সংসদ ও রাজপথে নানা দাবিতে সোচ্চার ছিলেন জাতীয়তাবাদী এই নেত্রী। মহানগর থেকে জেলা উপজেলার প্রান্তিক জনপদে জনতার দাবি নিয়ে ছুটে বেরিয়েছেন অবিসংবাদিত এই নেত্রী। বিপুল ভোটে জয়ী হয়ে 2001 সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। জীবনের কোনো নির্বাচনেই পরাজয় বরণ করেননি মা মাটি ও মানুষের এই নেত্রী। 2007 সালে সেনা সমর্থিত ফখরুদ্দিন সরকারের সময় কারারুদ্ধ করা হয় বিএনপি নেত্রীকে। চলে দল ভাঙার ষড়যন্ত্র। সে সময় দেশ ছাড়তে চাপ দেওয়া হলেও দেশ ছাড়েননি তিনি। এই দেশের মাটি মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। এরপর শুরু হয় ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রাম। সামনে ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক খালেদা জিয়া। সকল মত ও পথের মতামত উপেক্ষা করে ফ্যাসিস্ট হাসিনা বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 2014 সালে হাসিনার অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকেন বেগম খালেদা জিয়া। সন্তানদের ওপর অমানবিক অত্যাচার, তারেক রহমানের নির্বাসন, আরাফাত রহমান কোকুর অকাল মৃত্যু এবং নিজের ওপর দমনপীড়ন, এত কিছুর পরও দমে যাননি বেগম খালেদা জিয়া। লৌহ কঠিন মনোবলে জাতির জন্য দাঁড়িয়েছেন দৃঢ়তা আর অটল সাহসের আশ্রয় হয়ে। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। এই সরকার অবৈধ সরকার, এই সরকার অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকার। 2018 সালে দিনের ভোট রাতে আয়োজনে বাধা হয়ে দাঁড়ানোর খেসারত দিতে হয় বেগম জিয়াকে। 2 বছরের বেশি সময় কারাগারে নিঃসঙ্গ জীবন শেষে শর্ত সাপেক্ষে মুক্তি মেলে। পরিবার পরিজনহীন একাকিত্ব এক আপসহীন নেত্রীকে করে তোলে একলা জীবনের বাসিন্দা। যে সংসার ছিল সন্তান পুত্রবধূ আর নাতনিদের সরব উপস্থিতিতে মুখর, জীবন সায়াহ্নে রাজনীতির প্রতিহিংসায় সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে ফিরোজার বাসভবনে নিঃসঙ্গ সময় কাটাতে হয়েছে জীবনের প্রতিটি মুহূর্তে সংগ্রামের পরদবোনা নেত্রীকে। তারপরে সময়গুলো হাসপাতালের বিছানায় শুধুই জীবন আর মৃত্যুর বেদনাবহ টানাপোড়েন। দীর্ঘ বছর ধরে বেগম জিয়ার আপসহীন সংগ্রামের পথ পরিক্রমায় নির্যাতিত সংগ্রামী মানুষদের ক্ষোভের বিস্ফোরণ ঘটে 24 আগস্টে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনার। বেগম জিয়াকে জাতির অভিভাবকের সম্মানে অধিষ্ঠিত করে আপামর ছাত্র জনতা। সসম্মানের সব মিথ্যা মামলা থেকে মুক্তি মেলে গণতন্ত্রের এই নেত্রীর। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। স্বৈরাচারের পরশ্রী কাতরতায় দীর্ঘদিন উন্নত চিকিৎসা বঞ্চিত বেগম জিয়া মুক্ত পরিবেশে থাকতে পারেননি বেশি দিন। 25 সালের 30 ডিসেম্বর শেষ হয় গণতন্ত্রের জন্য জীবনভর লড়াই করা এই নেত্রীর জীবনযাত্রা। দেশব্যাপী নেমে আসে শূন্যতা। অগুন্তি মানুষ শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানান আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে। নিয়তির অনিবার্যতায় এক মহাকালের পরিসমাপ্তি হলেও মানুষের প্রতি ভালোবাসা আর গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয়, এই সংকল্পই বেগম খালেদা জিয়াকে ইতিহাসের পাতায় স্থায়ী করে রাখবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, কাল কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় মৎস্য পক্ষের
উদ্বোধন করবেন সরকার প্রধান। 3 উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের মাসিক সম্মানী ভাতা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন সহ বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলায় বিরাজ করছে উৎসবের আমেজ। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও রুবেল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রায় প্রতি সপ্তাহেই ঢাকার বাইরে সফর করছেন তারেক রহমান। রোববার সকালে কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন সরকার প্রধান। প্রথমবারের মতো ঢাকার বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান। কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মিনি স্টেডিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল 11:30টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাটে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। পরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিরাজ করছে উৎসবের আমেজ। খুব আনন্দিত এবং উদ্বেলিত। আমরা অপেক্ষা করতেছি কখন এই মহেন্দ্রগণটা আসবে। কিশোরগঞ্জের 6টি সংসদীয় আসনের যে উন্নয়ন পরিকল্পনা বর্তমান সরকার গ্রহণ করেছে তা আরও বেশি বেগবান হবে, আরও বেশি ত্বরান্বিত হবে। উনি যে দিক নির্দেশনা দিবেন দলের প্রধান হয়ে আমরা সেভাবেই কাজ করব। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দিত একটা মুহূর্ত হবে এবং আমাদের জন্য যুগান্তকারী মুহূর্ত হবে। উন্নয়নের প্রকল্প আছে, এগুলি বাস্তবায়নে আমরা চাই এগুলি সঠিকভাবে বাস্তবায়ন হোক। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলার সার্বিক উন্নয়নের পাশাপাশি দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত হবেন বলে মনে করেন জনপ্রতিনিধিরা। কিশোরগঞ্জের হাওর বাওর অঞ্চলে এই দেশে এই এলাকাতে মাছের চাষ হয় খুব বেশি, বিশেষ করে ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে। উনি অ্যাড্রেস করতে চাচ্ছেন যে আপনারা যে মাছ চাষ করেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আসছি। সাধারণ মানুষের মাঝেও একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা রক্ষা করা যাচ্ছে এবং মূলত ওনার আগমনটা কিশোরগঞ্জের উন্নয়নের জন্য ব্যাপক সহায়ক হবে। প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করে সার্বিক প্রস্তুতি তদারকি করছেন দলের কেন্দ্রীয় নেতারা। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সকল স্তরের সরকারি কর্মকর্তারা এবং আমাদের দলীয় নেতাকর্মী সকলে মিলে আমরা এই কাজগুলো সম্পন্ন করছি যাতে মাননীয় প্রধানমন্ত্রীর সফরটা সুন্দর হয়। কর্মসূচি শেষে রোববার সন্ধ্যায় সড়ক পথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সময় সংবাদ, কিশোরগঞ্জ। এবার সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। পাঁচ বছরে 1 কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্য অর্জনে বাজেট ও কর কাঠামো সাজিয়েছে বিএনপি সরকার। স্থাপন করা হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার। সামনে আনা হয়েছে ক্রিয়েটিভ ইকোনমির মতো নতুন ধারণা, তবে সুফল মেলেনি এখনও। বরং আমলাতান্ত্রিক জটিলতায় গতি হারাচ্ছে অনেক উদ্যোগ। অর্থনীতিবিদ আর বাজার বিশ্লেষকদের এমন পর্যবেক্ষণে একমত প্রধানমন্ত্রীর যুব ও কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী। তার মতে বিধ্বস্ত অর্থনীতির উপর দাঁড়িয়ে আকাঙ্ক্ষার ফল পেতে দরকার আরও অন্তত 6 মাস। কামরুল হাসান সবুজের রিপোর্ট। মেধাভিত্তিক কর্মসংস্থানের দাবিতে বদলে যাওয়া এক বাংলাদেশ। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে গার্মেন্টসের বাইরে আরো নতুন নতুন কতগুলো সেক্টরকে আমরা নিয়ে আসতে চাই। 1.5 বছর ধরে চলা অর্থনৈতিক ব্যবচ্ছেদের মধ্যেই জনগণের কল্যাণে গেল 17 ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী পদের কর্তব্য, তারপর কর্মসংস্থান বৃদ্ধির নানা উদ্যোগে পার হতে চলেছে 6 মাস। ছুটে চলা এই জীবনে কখনো কখনো থামতে হয় জীবনের তাগিদেই, যেখানে সংসার খরচের বহুমাত্রিক হিসাবের খাতায় বাস্তবতার কালি কলমে আরেকবার ফুটে ওঠে আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। গ্যাসের সংকট, গ্যাস না পাইলে গাড়ি চলে কেমন করি। আগে বেতন পেতাম 10-12 তারিখের ভিতরে, অন পাই একটু লেট করে। চাল কিনলে মাছ কিনবো কিভাবে, সব সময় যোগ বিয়োগ করে চলতে হয়। সাময়িক বন্ধ হওয়া আয়ের পথ সচলে ব্যস্ত ষাটোর্ধ্ব রিকশা চালক বাবুল মিয়া প্রস্তুত নতুনের আহ্বানে সাড়া দিতে। ইনকাম যে কমছে, বাংলা রিক্সা আমরা ক্ষমা দিয়ে দিম, ওই একটা ব্যবসা বাণিজ্য করে কাম কি লেগা, আর আমার লাগবে 500টা, আমি কামাই করবো 300টা, হইব না তো। বছরে 3020 মার্কিন ডলার বা মাসে 30,739 টাকা মাথাপিছু আয়ের বিপরীতে চরম বৈষম্যের শিকার আব্দুর রাজ্জাক আত্মমর্যাদায় বেঁচে থাকতে হাত পাততে চান না কারো কাছে। ব্যানগাড়ি কাজ নাই, টিপ টুপ নাই,
আর লাগা থাকবো যেটা পাই এটাই করি। এদিকে শিক্ষা জীবন শেষ করা প্রজন্ম বলছে চাকরির বাজারে বেড়েছে প্রতিযোগিতা, বেকারত্বের ভার, বাড়েনি কর্মসংস্থানের সুযোগ। চাকরির বাজারে তো কম্পিটিশন অনেক হাই, বেকারত্ব দিন দিন বেড়ে যাচ্ছে। নিয়োগ নিয়ে যে জট লেগে থাকে সেটার জন্য আরো বেশি সমস্যা হয়। এর মধ্যেই আবার দেশের সবচেয়ে বড় আনুষ্ঠানিক খাত তৈরি পোশাক শিল্প মালিকরা জানাচ্ছেন শঙ্কার কথা। নতুন কারখানা যা হচ্ছে তার চেয়ে অনেক বেশি বন্ধ হচ্ছে। বিনিয়োগ বান্ধব একটা বাজেট করা, এগুলি কিন্তু সরকার উদ্যোগটা নিয়েছে। দুঃসময় পাড়ি দিয়ে চলা ব্যবসায়ীদের মতোই আশাবাদী অর্থনীতিবিদরা। তাদের মতে অর্থনীতি পুনরুদ্ধার, পুনরুজ্জীবন ও পুনর্গঠন এই 3 মডেলে সাজানো চলতি অর্থ বছরের বাজেটে নেওয়া হয়েছে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির নানা উদ্যোগ। এর সুফল পেতে করতে হবে অপেক্ষা। শ্রম সংস্থানের সংকুচিত যে রূপ, সেটা থেকে বেরিয়ে এসে সেটাকে সম্প্রসারণ করা, সেই বিষয়টা এখনো পর্যন্ত হয়তো বা বলা যেতে পারে যে সময়টা এখনো আসেনি, কিন্তু এখন পর্যন্ত বাস্তবে আমরা সেটা কিন্তু এখনো দেখিনি। কর্মসংস্থান তৈরির অনেক কর্মপরিকল্পনা আমলাতন্ত্রের লাল ফিতায় গতি হারাচ্ছে বলে পর্যবেক্ষণ বিশ্লেষকদের। আমাদের কাছে মনে হচ্ছে রাজনৈতিক কমিটমেন্ট হয়তো আছে, কিন্তু আমলাতান্ত্রিকতার জন্য অনেক ইনিশিয়েটিভ কিন্তু দেখা যাচ্ছে অনেক স্লো হয়ে যাচ্ছে। যদি সরকার এনাফ জব তৈরি করতে না পারে তাহলে কিন্তু দেশের স্থিতিশীলতা থাকবে না, রাজনৈতিক অস্থিরতাও বেড়ে যাবে। প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারীও বলছেন, ভেঙে পড়া অর্থনীতির বুকে কর্মসংস্থান বৃদ্ধির যে বীজ বপন করা হয়েছে গেল 6 মাস, সংখ্যা দিয়ে হিসাব কষে তা দৃশ্যমান করতে আরও অন্তত 6 মাস দরকার। একটা খারাপ অবস্থা আছে, সেই জায়গায় ভালো করা কিন্তু রাতারাতি সম্ভব না, কিন্তু চেষ্টাটা যে অব্যাহত আছে সেটা তো নিশ্চয়ই ভিজিবল। হয়তো একটু টাইম লাগবে। বন্ধ হয়ে আছে বিভিন্ন কারখানা, এইগুলাকে যখন আমরা প্রাইভেটাইজেশনের মাধ্যমে নতুন করে আবার ওপেন করতে পারবো, এই জায়গাতে তো 1-2 না, বহু কর্মসংস্থানের ব্যবস্থাটা হবে। বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সমান গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। বেশ কিছু স্কিম হাতে নিয়েছি যাতে আমরা স্কিলড এবং সেমি স্কিলড ম্যান পাওয়ার শুধুমাত্র গতানুগতিক জায়গাতেই না, বরং আনট্যাপড ডেস্টিনেশন যেগুলো আছে সেগুলোতেও যাতে আমরা পাঠাতে পারি। প্রতিশ্রুতি, অর্থনৈতিক বাস্তবতা আর ভূ রাজনৈতিক অস্থিরতা, এই 3-এর সমন্বয়ে নতুন কর্মসংস্থান তৈরিতে সাজানো সরকারের কর্মপরিকল্পনার সুফল ঘরে তুলতে তুলতে যেন নতুন করে আর সংকুচিত না হয় আয়ের পথ, মূল্যস্ফীতির হিসাবে যেন না বাড়ে দৈনন্দিন ব্যয়ের চাপ। সেই চাওয়া সাধারণ মানুষের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সকালে সবাই আরও থাকছে, পুকুরে ডুবে মৃত্যুতে প্রকৌশলী হওয়ার স্বপ্নভঙ্গ, 15 দিনে চুয়েট পুকুরে ডুবে 3 শিক্ষার্থীর মৃত্যু, ক্যাম্পাসের সব জলাধার ঝুঁকিপূর্ণ ঘোষণা, তদন্ত কমিটি গঠন। 2070 সাল নাগাদ অন্তত 1 কোটি যাত্রী পরিবহনের সক্ষমতা নিয়ে মাস্টার প্ল্যান প্রণয়ন করছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। এর আওতায় রানওয়ে সম্প্রসারণের পাশাপাশি বাড়ানো হবে বিমানের পার্কিং স্পেস। তবে 2025 সালে এ মাস্টার প্ল্যান প্রণয়ন শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় এগিয়েছে মাত্র 50%। শাখাত ত্রিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। 6 বছর আগেই ফ্লাইট ওঠানামার পাশাপাশি যাত্রীবহন সক্ষমতার লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর। আর 26 বছর আগেই এই বন্দরকে আন্তর্জাতিক রূপ দিয়েছিল জাপানি দাতা সংস্থা জাইকা। এরপর থেকে শুধু পরিকল্পনা হয়েছে বিমানবন্দরকে এগিয়ে নেওয়ার, কিন্তু সেই পরিকল্পনা শুধু কল্পনাতেই থেকে গেছে। 20 বছর আগে যে রাডার সিস্টেম ছিল সেটা তো এখন তো আরও উন্নত মানের রাডার সিস্টেম বেরিয়েছে, এবং আরও যে ভিতরে যে স্থাপনাগুলি আছে, যে সমস্ত ব্যবস্থাগুলি আছে, সেই ব্যবস্থাগুলো কিন্তু এখন আবার আধুনিক করা প্রয়োজন। যেমন আপনার স্ক্যানার মেশিনগুলি পুরনো হয়ে গেছে, এই যে যাত্রীদের আসা যাওয়া কষ্ট হয়। তারপরে যে আমাদের যে বোর্ডিং ব্রিজগুলি পর্যাপ্ত না। নানা সীমাবদ্ধতার মাঝেও শাহ আমানত বিমানবন্দরে প্রতি বছর গড়ে 8,500 আন্তর্জাতিক এবং 12,000 অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা করে, আর যাত্রী পরিবহন হয় 15 থেকে 16 লাখ। ব্যবসায়ীদের অভিযোগ, এই বিমানবন্দর ঢাকার শাহজালাল বিমানবন্দরের মতোই ট্যারিফ আদায় করলো সে ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারছে না। এখনো চালু হয়নি স্বতন্ত্র কার্গো ভিলেজ। ঢাকা বিমানবন্দর এবং চিরং বিমানবন্দর দুটোটারই কিন্তু ট্যারিফ একই। কোনো এয়ারলাইন্স যদি পাগল না হয় সে তো চিরঙে আসবে না, সেজন্য চিরঙে কেউ আসে না। আপনি কার্গো ভিলেজ পুড়ে গেল ঢাকায় বা চিরঙে, কিন্তু কার্গো ভিলেজটা আপনার এমটি, এখন ইউ আর নট ইউটিলাইজিং। আপনি 100% মানে আপনি ইউজ করতে পারেন। বলে দেন না চিরং এয়ারপোর্টকে আজকে থেকে 3 বছরের জন্য যে ট্যারিফটাকে আপনি কমালেন বলে দেন। চিটং এয়ারলাইন্সে যে আপনি এয়ারলাইন্স আনা মানেই তো ব্যবসা হওয়া। আপনি দুবাই সিটি কীভাবে দুবাই হলো,
দুবাই সিটি দুবাই হলো শুধু দুবাই এয়ারপোর্টের জন্য এবং এমিরেটসের জন্য। মাস্টার প্ল্যান অনুযায়ী 3টি পর্যায়ে আগামী 44 বছরে যাত্রীবহন সক্ষমতা পৌঁছানো হবে 1 কোটিতে। এর মধ্যে 2035 সালে 50 লাখ, পরের 15 বছরে যাত্রী বাড়বে 20 লাখ এবং সবশেষ 2070 সালে যাত্রী সংখ্যা আরও 30 লাখ বাড়িয়ে 1 কোটি করা হবে। অবশ্য পরবর্তী 50 বছর পর্যন্ত কোনো মাস্টার প্ল্যানের প্রয়োজন হবে না বলে দাবি বন্দর পরিচালকের। তো এটা একটা জার্মান কোম্পানি করছে এবং আশা করি আমাদের নতুন সরকার যেহেতু এসছে, এই মাস্টার প্ল্যানের কাজে একটা গতিশীলতা আসবে। মাস্টার প্ল্যানকে আমরা ইমপ্লিমেন্ট করার জন্য প্রয়োজনীয় ফান্ড পাবো, এটা আমরা আশা করছি। এবং বেসরকারি বিমানচাল কর্তৃপক্ষ সদর দপ্তর অত্যন্ত সচেতন, তারা মন্ত্রণালয়ের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করছে এ ব্যাপারে। শুধু দেশীয় কিংবা বাজেট এয়ারলাইন্সের উপর ভরসা না করে বড় এয়ারলাইন্সগুলোকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনার সুযোগ করে দিয়ে পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছেন ব্যবসায়ীরা। কিছু লো ফেয়ারের বাজেট আসে, সেগুলো যদি টাইমিং করে রাত্রেবেলা নেওয়া যায় কিংবা অন্য একটা সময় যদি সেগ্রিগেট করা যায়, এবং চট্টগ্রাম থেকে কিন্তু বিজনেস ক্লাসেও অনেক প্যাসেঞ্জার আসা যাওয়া করে, সেটাকেও যদি প্রায়োরিটি দেওয়া হয় বিশ্বের অন্যান্য এয়ারপোর্টে আমরা যেটা দেখে থাকি, তাহলে আমি মনে করি যে লং টার্মে আমরা বাংলাদেশে স্পেশালি চট্টগ্রামে এয়ারপোর্টকে সুন্দরভাবে কাজে লাগানো সম্ভব। মাস্টার প্ল্যান অনুযায়ী নতুন করে তৈরি করা হবে অ্যারাইভেল ও ডিপার্চার লাউঞ্জ এবং একাধিক বোর্ডিং ব্রিজ। ভূপ্রকৃতিগত অবস্থানের সুবিধাকে কাজে লাগিয়ে চট্টগ্রামকে প্রকৃত অর্থে বন্দর নগরী হিসেবে গড়ে তোলার যথেষ্ট সুযোগ এখনও রয়েছে। বিমানবন্দরের 1 কিলোমিটারের মধ্যে রয়েছে চট্টগ্রাম বন্দর। বিমানবন্দরের মাস্টার প্ল্যান যথাযথ বাস্তবায়ন করা হলে একই সাথে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করা গেলেই চট্টগ্রাম হয়ে উঠবে প্রকৃত অর্থে বন্দর নগরী। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। কক্সবাজারে আইকনিক রেল স্টেশন উদ্বোধনের 2.5 বছর পরও চালু হয়নি সব সেবা। লাগেজ লকার, হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল সহ বেশিরভাগ সুবিধা মিলছে না। এতে রাতের ট্রেনে এসে লাগেজ রেখে সারাদিন কক্সবাজার ঘুরে আবার রাতেই ঢাকায় ফেরার স্বপ্ন এখনও অধরা। তবে এবার রেল স্টেশনটি বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। দূর থেকে দেখলে চোখে পড়বে দৃষ্টিনন্দন স্থাপত্য, বিশাল ভবন, ঝিনুক আকৃতির ফোয়ারা, প্রশস্ত পার্কিং আর আধুনিক নকশা, সব মিলিয়ে কক্সবাজার আইকনিক রেল স্টেশন। 2023 সালের 11 নভেম্বর উদ্বোধনের পর নিয়মিত ট্রেন চলাচল শুরু হলেও 2.5 বছর পরও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি স্টেশনটির সব কার্যক্রম। পরিকল্পনার বেশিরভাগ অংশই বাস্তবে রূপ নেয়নি। 29 একর জমির উপর 1,87,000 বর্গফুট আয়তনের 6তলা ভবন অনেকটাই এখনও নীরব ও ব্যবহারহীন। অপর্যাপ্ত ফ্যান, চলন্ত সিঁড়ি, লিফট ও অপেক্ষমান কক্ষের সেবা নিয়েও রয়েছে যাত্রীদের অভিযোগ। সার্ভিস যাতে পর্যটকরা পায় সেই ব্যবস্থা করতে হবে। ফরেনার যখন আসবে দেখবে যে বাংলাদেশের এত সুন্দর সুযোগ ব্যবস্থা এখানে আছে, তখন তারা আরো পর্যটন বাড়বে। বসলে দেখা যায় কি পর্যাপ্ত এখানে ফ্যানের কোনো ব্যবস্থা নেই, তারপরে গরমের মধ্যে নিয়ে করে বসে থাকতে হয়, গাদাগাদি করে বসে থাকতে হয়, এই আর কি। আসলে যথাযথ হচ্ছে বলে মনে হচ্ছে না। এই যে লকারে ব্যাগ রাখার কথা ছিল বা থারুকমানের হোটেল পাওয়ার কথা ছিল, এগুলা নাই। লিফটগুলা চলে না। সুযোগ সুবিধা এই যে আপনার হচ্ছে সিঁড়ি, চলন্ত সিঁড়ি, এরপর এখানে একটা রেস্টুরেন্ট করার কথা ছিল, এরপর একটা ওই হোটেল করার কথা ছিল। যদি এই সুযোগ সুবিধাগুলো খুব দ্রুত করা যায় তাহলে আমাদের জন্য খুব যাতায়াত করতে খুবই সুবিধা হবে। জনবল সংকটের দাবি স্টেশন কর্তৃপক্ষের। এখানে স্টেশনটা খুব বাংলাদেশের একটি খুব সুন্দর একটা স্টেশন হয়েছে। এই স্টেশনের সুযোগ সুবিধা এখনো পর্যন্ত সবাই পাচ্ছে না, যেহেতু আমাদের ট্রেনের সংখ্যা কম এবং পুরো বিল্ডিংটা এখনো পর্যন্ত চালু হয়নি। এদিকে স্টেশনটি বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান রেলপথ প্রতিমন্ত্রী। এটা একটা লাভজনক স্টেশন কক্সবাজারটা, এখানে যাতে আরও ট্রেন বৃদ্ধি করা হয়, যাত্রী সেবা বৃদ্ধি করা হয়, এই যে সমস্ত সুবিধাগুলো আছে এগুলো যাতে চালু করা হয় এখানে, যাতে পর্যটকদের সুবিধা হয়। এই স্টেশনটাকেও বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা টেন্ডার প্রক্রিয়ায় যাচ্ছি। টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হলেই আমার মনে হয় যে বেসরকারি ব্যবস্থাপনায় এটা চলতে পারবে। কক্সবাজার আইকনিক রেল স্টেশন নির্মাণে ব্যয় হয়েছে 215 কোটি টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
নড়াইলে মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন। পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার বাঁশভিটায় এলাকার বেরাপোল ঢাকা মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়েছিল। এ সময় যশোর থেকে নড়াইলগামী একটি প্রাইভেট কার দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের পেছনে থাকা হেলপার নিহত হন। এ সময় প্রাইভেট কারে থাকা ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক পুকুরেই গত ১৫ দিনের ব্যবধানে ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুকুরে ডুবে একের পর এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এবার সব পুকুরকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন। বন্ধ করা হয়েছে পুকুরের প্রবেশও। আসাদুল্লাহ গালিব জানাচ্ছেন বিস্তারিত। মাত্র ১৫ দিনের ব্যবধানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে নিভে গেল ৩টি তাজা প্রাণ। সবশেষ গত বুধবার পুকুরটিতে গোসল করতে নেমে মারা যান কম্পিউটার বিভাগ ও প্রকৌশল বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী অর্ণব দত্ত চমক এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী শান্তদেব। পরপর ৩টি মৃত্যুর ঘটনায় এবার নড়ে চড়ে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের নিরাপত্তায় এরই মধ্যে ক্যাম্পাসের সব পুকুরকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ৫ ফুট বা ৭ ফিট অথবা ১০ ফিট হাইট পানির গভীরতা রেখে এটাকে সংস্কার করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুকুরটাতে আসলে সাঁতার কাটা, পুকুরে পানিতে নামা, গোসল করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শিক্ষার্থীর মৃত্যুর পর পুকুরের গভীরতা ও নকশা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সামনে যাতে এই জিনিসটা না ঘটে আমাদের যতটুকু ইনিশিয়েটিভ নিতে হয় আমরা নিয়েছি। এর মধ্যে ঘাটলাগুলো আমরা বন্ধ করতেছি এবং পানিগুলো লেভেলটা কমানোর জন্য ব্যবস্থা করতেছি। বিসি মহোদয় অলরেডি একটা কমিটি করছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এরই মধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। পাশাপাশি পুকুরগুলোর অবস্থা যাচাইয়ে এলজিইডির সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটি আমাদেরকে রিপোর্ট দিবে। আমরা আশা করতেছি ১৫ দিনের মধ্যে আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আমাদের প্রাথমিক রিপোর্ট দিবেন। আর সেই সাথে এলজিইডির সংশ্লিষ্ট দপ্তরের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়ে চুয়েটের আঙিনায় পা রাখলেও তাদের ফিরতে হয়েছে নিথর দেহে। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। নেক্সট টাইম যেন কেউ এইভাবে নিজের প্রাণ না হারায় প্রাথমিক চিকিৎসার অভাবে, এই জন্য যেন আমাদের মেডিকেল সেন্টারকে স্বয়ংসম্পূর্ণ করা হয়। এখন কেন এইদিকে বাদ দেওয়া হচ্ছে, পানি শুকায় ফেলা হচ্ছে, ওইদিকে ভেঙে ফেলা হচ্ছে, সতর্কতা পোস্টার লাগানো হচ্ছে, এই জিনিসটা কেন আগে লাগানো হয় নাই? আগে লাগালে হয়তো আমরা 2 জন সহপাঠীকে হারাইতাম না। ক্যাম্পাসে শিক্ষার্থীদের সব ধরনের নিরাপত্তা জোরদারের দাবি শিক্ষার্থীদের। সময় সংবাদ, চট্টগ্রাম। কুমিল্লা দাউদকান্দি উপজেলা চেয়ারম্যানের পরিত্যক্ত সরকারি বাসভবন ভাঙা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসনের প্রস্তাব, জেলা পর্যায়ের কারিগরি পর্যালোচনা, কন্ডেমন ঘোষণা, দরপত্র, নিলাম, সরকারি কোষাগারে অর্থ জমা, এরপর ভবন অপসারণের কথা থাকলেও মানা হয়নি কোনো কিছুই। সবাই টেলিভিশনের হাতে আসা নথি, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য এবং মাঠ পর্যায়ের অনুসন্ধানে মিলেছে অনিয়মের প্রমাণ। বিস্তারিত ইশতিয়াক আহমেদের রিপোর্টে। দীর্ঘদিন পরিত্যক্ত ও বসবাসের অনুপযোগী হয়ে পড়ে থাকা ভবনটি নিয়ম মেনে ভাঙার কথা ছিল, কিন্তু সরকারি প্রক্রিয়া শেষ হওয়ার আগে এখন সেখানে শুধু ধ্বংসস্তূপ। প্রশ্ন উঠছে, ভবনটি ভাঙার আগে কি সম্পন্ন হয়েছিল সরকারি সব প্রক্রিয়া, নাকি প্রয়োজনীয় অনুমোদনের আগে গুড়িয়ে দেওয়া হয়েছে ভবনটি? গত বছরের ৫ আগস্টের ঘটনায় দাউদকান্দি উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকে। ২০২৫ সালে ১৮ মার্চ ভবনটিকে কন্ডেম ঘোষণার জন্য জেলা প্রশাসকের কাছে প্রস্তাব পাঠায় উপজেলা প্রশাসন। পরে ১০ এপ্রিল জেলা প্রশাসন বিষয়টি স্থানীয় সরকার বিভাগে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়। প্রচলিত নিয়ম অনুযায়ী এরপর কন্ডেমশন কমিটির পরিদর্শন, চূড়ান্ত অনুমোদন, দরপত্র, নিলাম, সরকারি কোষাগারে অর্থ জমা এবং অবশেষে ভবন অপসারণের কথা।
সরকারি নথিতে ভবন থেকে উদ্ধারযোগ্য বিপুল পরিমাণ ইট, রড, দরজা, জানালা ও অন্যান্য সামগ্রীর হিসাবও রয়েছে। তবে অনুসন্ধানে সামনে এসেছে একাধিক প্রশ্ন। ভবনটি কি আনুষ্ঠানিকভাবে কন্ডেম ঘোষণা করা হয়েছিল? ভাঙার লিখিত অনুমোদন কোথায়? দরপত্র বা নিলাম হয়েছিল কি? আর উদ্ধার হওয়া সরকারি মালামালের হিসাব বা কোথায়? উপজেলা প্রকৌশলী বলছেন, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে ভবন ভাঙা হলে তা বিধি বহির্ভূত হবে। তবে ভবনটি কিভাবে ভাঙা হয়েছে সে বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিভাবে ভাঙছে এটা যারা ভাঙছে তারাই বলতে পারবে। এই বিষয়ে আসলে আমিও বলতে পারছি না যে কারা ভাঙছে বা কিভাবে ভাঙছে। এটা আমি শুনছি যারা ভাঙছে তারা নাকি রাতের বেলা এসে ভেঙে নিয়ে গেছে। কে বা কারা ভেঙেছে আসলে জানি না, এটা আমরা খোঁজার চেষ্টা করতেছি। নিয়ে যাওয়ার বিষয়টা এটা আসলে সত্য না, কারণ আমাদের এখানে আনসার গার্ড আছে, আমাদের অনুমতি ছাড়া আসলে বের হওয়ার সুযোগ নেই এখান থেকে কোনো কিছু। জেলা এলজিডি নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, কন্ডেমশন কমিটি দ্রুত ভবনটি পরিদর্শন করবে। আর অতিরিক্ত জেলা প্রশাসক বলছে, ভবন ভাঙার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা আইনের ব্যত্যয় ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হবে। সেখানে বাস্তব প্রেক্ষাপটটা কি ধরনের সিচুয়েশন হয়েছে সেটা সম্পর্কে আসলে আমাদের জানা নাই। এমন হতে পারে যে সেটা বাস্তবতার প্রেক্ষিতে ওই ইয়ের জন্য, সেই ক্যাম্পাসের জন্য, বা যদি হয় থাকে সেটা আসলে আমার মনে হয় একটা, কারণ যেহেতু একটা সিস্টেমের মধ্যে আছে, সিস্টেমটা কমপ্লিট হওয়ার পরেই ইয়াটা করাটা ওয়াইজ মনে করি। বিষয়টি অবশ্যই জেলা প্রশাসক মহোদয় জেনেছেন, বিষয়টি জেলা প্রশাসক মহোদয় দেখবেন বা আমরা বিষয়টি খতিয়ে দেখব যে আসলে কি হয়েছে। নথি, নিয়ম আর বাস্তবতার এই অমিলের উত্তর খুঁজে বের করে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে প্রশ্ন থেকে যায়, ভেঙেছে কি শুধু ভবন নাকি সরকারি নিয়মও? ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। সকালের সময় আরও থাকছে, এবার হরমুজকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের উপর কঠোর অর্থনৈতিক চাপ তৈরির ইঙ্গিত। হুমকিতেও অবিচল তেহরান, অনুমতি ছাড়া চলতে পারবে না কোনো জাহাজ। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। সংস্কারের অভাবে বেহাল লক্ষ্মীপুর পৌর বাস টার্মিনাল। অসংখ্য গর্ত তৈরি হওয়ায় সামান্য বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা। দুর্ভোগের জন্য পৌর কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন ভুক্তভোগীরা। বরাদ্দ পেলে টার্মিনাল আধুনিকায়নের কাজ শুরু করা হবে বলে জানান পৌর প্রশাসক। আহাদুল ইসলাম আকাশের ছবিতে আরও জানাচ্ছেন মাজহারুল আনোয়ার টিপু। চারদিকে কদমাক্ত মাটি, খানাখন্দে জমে আছে বৃষ্টির পানি। ভোগান্তির এমন চিত্র লক্ষ্মীপুর পৌর বাস টার্মিনালের। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। চলাচলের অনুপযোগী পরিবেশে দুর্ভোগে যাত্রী ও শ্রমিকরা। ভুক্তভোগীরা জানায়, টার্মিনালের সীমানা প্রাচীর ভাঙা ও বৈদ্যুতিক খুঁটিতে বাতির ব্যবস্থা না থাকায় অন্ধকার নামলেই ঘটছে ছিনতাই ও চুরির ঘটনা। আর মোটরযান শ্রমিকদের অভিযোগ, নিয়মিত পৌরটোল আদায় করা হলেও নেওয়া হচ্ছে না টার্মিনাল সংস্কারে কোনো ব্যবস্থা। পুষ্কুলের মতন রয়েছে, আমরা গাড়ি ঢুকাতে পারতেছি না। বিগত 16-17টা বছরের টার্মিনালে অবহেলিত। গাড়ির বাম্পার একদম কিচ্ছু থাকে না, বাম্পার ভেঙে যায়, আপনার বডি ভেঙে যায়। আমাদের মতো এত অসহায়, এত কষ্টে অবহেলিত টার্মিনাল আর কোথাও নাই। পৌরসভার মধ্যে এই টার্মিনাল মানুষ আশ্চর্য হয়ে যায়। সবার কথা একটাই হলো, আপনারা পৌরটোল বন্ধ করেন। পৌর প্রশাসক জানান, বরাদ্দের অভাবে টার্মিনালটি পুরোপুরি ব্যবহার উপযোগী করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় বরাদ্দ পেলেই শুরু হবে আধুনিকায়নের কাজ। এবং আধুনিকায়নের জন্য আমরা একটা প্রকল্প জমা দিয়েছি। এটা প্রকল্প অফিস থেকে অনুমোদন আসলে আমরা বড় আকারের সংস্কার করতে পারবো। 1996 সালে শহরের বিসিক শিল্পনগরী সংলগ্ন এলাকায় 1.5 একর ভূমির উপর নির্মাণ করা হয় লক্ষ্মীপুর পৌর বাস টার্মিনাল। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। নির্মাণের 8 বছরেও চালু হয়নি বান্দরবনের মহিলা বিষয়ক অধিদপ্তরের জয়িতা ভবন ও বিপণী কেন্দ্র। রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যক্ত হয়ে আছে 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি। স্থানীয়দের অভিযোগ, রাত হলেই বখাটেদের মাদকের আড্ডাখানায় পরিণত হয় ভবনটি। দ্রুত ভবনটি চালুর দাবি এলাকাবাসীর। বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। দূর থেকে দেখে পরিত্যক্ত বাংলো বাড়ি মনে হলেও এটি মহিলা বিষয়ক অধিদপ্তরের জয়িতা বিপণী কেন্দ্র। রক্ষণাবেক্ষণের অভাবে ভুতুরে বাড়ির মতো পরিত্যক্ত হয়ে আছে ভবনটি।
ইতোমধ্যে ভবনটির ভিতরে ও বাইরে ভরে গেছে ময়লা আবর্জনায়। বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল, খসে পড়েছে দেয়ালের চুন, আবার কোথাও কোথাও দেয়াল বেয়ে বেড়ে উঠেছে গাছ। চুরি হয়ে গেছে বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাবপত্র। উদ্যোক্তাদের তৈরি হস্তশিল্প বিক্রির জন্য 46টি দোকানগুলো পড়ে আছে অবহেলায়। এমনকি রাতের বেলা ভবনটি হয়ে উঠে বখাটেদের আড্ডাখানা। ভবনটি চালু হলে পিছিয়ে পড়া নারী উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন স্থানীয় ও নারী উদ্যোক্তা। জয়িতা ভবনটি পরিত্যক্ত অবস্থায় আজকে প্রায় 8 বছর। এই ভবনটাতে সন্ধ্যা হলেই মদের আড্ডা, জুয়া, এগুলো দিয়ে এদের অত্যাচারে আমাদের এলাকাবাসী চলাফেরা কষ্ট হচ্ছে। অনেক জয়িতা ইয়ার আছেন, অনেক ক্লাব আছে, সংগঠন আছেন, তারা যে ওখানে ইনভলভ করা যায়, অ্যাড করা যায়, তাহলে ওখান থেকে অনেক ইমপ্রুভ হবে। আমাদেরকে ভবনটা বুঝিয়ে দেওয়া হোক, আমরা দোকান বুঝিয়ে নিলে আমরা চেষ্টা করে দেখি যে ওই জায়গাটাতে আমরা কিভাবে শুরু করা যেতে পারে। তবে ভবনটি দ্রুত সংস্কার করে চালু করার কথা জানায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। সম্প্রতি ডিসি স্যার ভবন ঘুরে দেখছেন, এলাকার আশপাশ ঘুরে দেখছেন এবং উনি জয়িতা ভবন চালু করার জন্য উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যানের সাথে কথা বলছেন। 2018 সালে বান্দরবান শহরের মেঘলা এলাকায় 20 শতক জায়গার উপর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত জয়িতা ভবনটির নির্মাণের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মিস্টার ইউটিমং। এম.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। আগুন আর প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে টিকে আছেন নোয়াখালীর হাতিয়ার মেঘনার বুকে জেগে ওঠা চরের বাসিন্দারা। এক একটি চরে বসবাসের 1 দশকেরও বেশি সময় পার হলেও নাগরিক সুবিধার ছিটেফোঁটাও পৌঁছায়নি। নেই ভালো যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, সুপেয় পানি কিংবা স্বাস্থ্যসেবা। বিদ্যালয় না থাকায় কয়েক হাজার শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত। সাইফুল্লাহ কামরুলের তথ্য এবং মোহাম্মদ ইয়াসিরের ছবিতে রিপোর্ট। নোয়াখালীর মেঘনার অববাহিকায় বিস্তীর্ণ জলরাশির মাঝে চর আতাউরের এই বাসিন্দাদের বসতি প্রায় কয়েক দশক ধরে, কিন্তু তাদের কর্মসংস্থানের নেই কোনো নির্দিষ্ট ব্যবস্থা। জীবনযাত্রার ন্যূনতম নাগরিক সেবা থেকেও বঞ্চিত তারা। বর্ষায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নৌকাই তখন একমাত্র ভরসা। অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে কিংবা জরুরি প্রয়োজনে মূল ভূখণ্ডে যেতে পোহাতে হয় চরম দুর্ভোগ। নদী ভাঙনে বারবার ভিটেমাটি হারানো এসব মানুষের জন্য 2022 সালে সরকারের পক্ষ থেকে করা হয়েছিল গৃহায়নের ব্যবস্থা। 500-1000 টাকা দিয়ে আমরা নদী পারি তো যাইতে হয়, বাচ্চার জন্য ওষুধ আনতে হয়। মহিলাদের কোনো কিছু হইলে আমরা যে কোথায় নিমু এরকম কোনো আমাদের ব্যবস্থা নেই। সরকার এটার কোনো পদক্ষেপ নেয় তাহলে আমরা পাবো, আর না হলে আমাদের ছেলেবেলের ভবিষ্যৎবাণী খুব অন্ধকার। একই চিত্র উপজেলার চর গাছিয়া ও ঢাল চরের। কোনো বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিত শিশুরা। নিরাপদ পানি ও স্বাস্থ্যসেবার অভাবে নানা রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। এখানে স্কুল নাই, মানুষ নাই, ফলান চাবা সব মূর্খ করিয়া লাইছি। কোন রকম দিন যার রাইত আর হাইলে খাইয়ে ন হাইলে ন খাইয়ে। একটা পুকুরও তলাক নাই। সরকার আমাদেরকে একটা স্কুল দেয় নাই, মাদ্রাসা দেয় না, মসজিদ দেন নাই, কোনোটা দেয় নাই। সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে এসব চরে অন্তর্ভুক্ত করার মাধ্যমে তাদের জীবনমান ও মৌলিক সুবিধা নিশ্চিতের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। বেসরকারি উন্নয়ন সংস্থা তাদেরকে অনুরোধ করব তাদের কর্মসূচিগুলোতে যাতে এই চরাঞ্চলগুলিতে সম্প্রসারিত করে, যাতে এখানকার মানুষ নাগরিক সুবিধা জীবন পেতে পারে। হাতিয়া উপজেলার চর আতাউর, চর গাছিয়া ও ঢাল চরে প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। সময় সংবাদ, নোয়াখালী। পর্যাপ্ত জায়গার অভাবে মাছ অবতরণের জন্য ভোগান্তিতে রাঙামাটির কাপ্তাই রোদের জেলে ও ব্যবসায়ীরা। ঘাটে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় জেলেদের। এতে মাছের গুণগত মান নষ্ট হওয়ায় মিলছে না আশানুরূপ দাম। আধুনিক অবতরণ কেন্দ্র নির্মাণের প্রকল্প অনুমোদন পেলে সমস্যা সমাধানের আশা বিএফটিসির। হেফাজত সবুজের তথ্য এবং রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। মাছের ড্রামে কানায় কানায় পূর্ণ ঘাট, মাছ ভর্তি নৌকার জটলা। একটু দাঁড়ানোর মতো জায়গা না থাকায় ড্রামের ওপর দিয়েই চলাচল করতে হচ্ছে জেলে, শ্রমিক ও ব্যবসায়ীদের।
এমন চিত্র শুধু রাঙামাটির বিএফডিসি ঘাটেরই নয়, জেলার প্রতিটি অবতরণ কেন্দ্রেরই একই দশা। ঘাটে স্থান সংকুলন না হওয়ায় অদূরেই নোঙর করে সিরিয়ালের অপেক্ষায় মাছ ভর্তি নৌকা। শুধু ঘাটেই নয়, প্যাকেজিংয়ের স্থানের অবস্থাও একই। পর্যাপ্ত জায়গা না থাকায় যত্রতত্র প্যাকেজিং করা হচ্ছে মাছ। দ্রুত অবতরণ ও আনুষঙ্গিক কাজ শেষ করতে না পারায় নষ্ট হচ্ছে মাছের গুণগত মান। এতে লোকসান গুনতে হচ্ছে জেলে ও ব্যবসায়ীদের। জায়গা শর্টের কারণে ড্রামের জন্য হাঁটা চলার কষ্ট, কাজকর্ম করার জন্য কষ্ট হয়। ঠিক মতো মাছ প্যাকিং করতে পারতেছে না, বরফ নামাইতে পারতেছে না। 10টা থেকে মাছ ল্যান্ডিং করে উপরে আস্তে আস্তে 6টা বেজে যায়। ওই 6টা বাজার পরে ওই মাছগুলো কোয়ালিটি নষ্ট হয়ে যায়। আমাদের মাছগুলো ফসানোর কারণে আমরা প্রচুর লস, জেলে মরে গেছে। সোজা কথা, 10 টাকা কেজিও জেলে দাম পাবে না। আধুনিক মানের অবতরণ কেন্দ্র নির্মাণের প্রকল্পর অনুমোদন পেলেই সমস্যার সমাধান হবে বলে জানান বিএফডিসির এই কর্মকর্তা। শীঘ্রই প্রকল্পটা পাস হবে, এই সংক্রান্ত জনবলের মিটিং হয়ে গেছে। এই প্রকল্প পাস হলে আমাদের অবকাঠামো সম্পূর্ণ পরিবর্তন হবে এবং নতুন করে অবকাঠামো করা হবে এবং প্যাকিং শেডের পরিমাণ সম্প্রসারণ করা হবে। বিএফডিসির এই অবতরণ কেন্দ্রে শতাধিক ব্যবসায়ী ও প্রায় 1200 শ্রমিক রয়েছে। সময় সংবাদ, রাঙামাটি। সকালের সময় দেশের বাইরের খবর। হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের উপর বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরির হুমকিও দিয়েছেন তিনি। ওয়াশিংটনের হুঙ্কার উপেক্ষা করে ইরান বলছে, অনুমতি ছাড়া কোনো জাহাজই নিরাপদে হরমুজ পার হতে পারবে না। প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ তেহরানের হাতেই রয়েছে। হরমুজ প্রণালী ঘিরে প্রতিদিনই নতুন নতুন বাঁক নিচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা। এবার আন্তর্জাতিক নৌপথ থেকে নিজেদের ভূখণ্ড ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে সংঘাত বিপজ্জনক মোড় নেওয়ার শঙ্কা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, খুব শিগগিরই হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হতে পারে। একই সঙ্গে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না বলেও কঠোর বার্তা দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি তেহরানের উপর বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরির হুমকিও দিয়েছেন তিনি। মার্কিন অর্থমন্ত্রী জানান, আগামী সপ্তাহ থেকেই ইরানের বিরুদ্ধে এমন কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে যা আগে কখনো দেখা যায়নি। তবে ওয়াশিংটনের দাবিকে সরাসরি নাকচ করেছে তেহরান। ইরানের প্রধান সামরিক কমান্ডার জানান, ইরানি সশস্ত্র বাহিনীর অনুমতি ও তদারকি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কারই নিরাপদে হরমুজ প্রণালী পার হতে পারবে না। প্রণালীটির পূর্ণ নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা ইরানের হাতেই রয়েছে বলে জানান এক সামরিক মুখপাত্র। হরমুজ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। যুক্তরাষ্ট্রের এমন দাবিকে মিথ্যা ও বানোয়াট বলে অভিহিত করেছে ইরান। তেহরানের দাবি, মার্কিন নেতৃত্ব ও সামরিক বাহিনী ইরানের শক্তি ও প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে ভালোভাবেই অবগত। একই সঙ্গে অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সব গতিবিধি নজরদারিতে রাখার কথাও জানিয়েছে ইরানি বাহিনী। যে কোনো হুমকির জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কাতার ও পাকিস্তান তেহরানের সঙ্গে বার্তা বিনিময় ও যোগাযোগ অব্যাহত রাখলেও এটিকে কোনোভাবেই আলোচনা বলা যাবে না বলে স্পষ্ট করেছেন তিনি। আগের কূটনৈতিক পথগুলো কার্যকর না হওয়ায় নতুন একটি অস্থায়ী কাঠামো তৈরির চেষ্টা চলছে, যা পরবর্তীতে চূড়ান্ত সমঝোতার ভিত্তি হতে পারে বলেও জানান আরাকচি। বরকতুল্লাহ, সময় সংবাদ। সকালের সময় খেলার খবর, ডারউইন টেস্টের খবর। মিরাজের ব্যাটে ভর করে বড় লিড নেয়ার লক্ষ্যে তৃতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। প্রথম ইনিংসে এখন পর্যন্ত 8 উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ 411 রান। আগের দিনে ব্যাটিংয়ে দায়িত্বশীল ভূমিকা রাখা হাসান মাহমুদ এদিনেও শুরু করেন বেশ ভালো। তবে মিরাজের সঙ্গে তার জুটি বড় হাত হতে দেয়নি জশ হ্যাজেলউইড। 92 বল খেলে 14 রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন হাসান। এরপর তাইজুল ও বেশ ভালো সংকট দেন মিরাজকে। ধীরে ধীরে দুজনের রানও এগিয়ে নিতে থাকেন। তবে 23 বলে 17 রান করে ক্যামেরুন গ্রিনের বলে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাইজুলকে। যদিও এক প্রান্ত আগলে রেখেছেন মিরাজ, তুলে নেন 50ও। এখন তাসকিনকে নিয়ে বড় সংগ্রহ পাওয়ার চেষ্টায় মিরাজ। এখন পর্যন্ত বাংলাদেশের লিড 219 রানের। আনুষ্ঠানিকভাবে এশিয়ান কাপ খেলতে ফিফা থেকে আমন্ত্রণপত্র পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আর এই টুর্নামেন্ট খেলতে মানসিকভাবে প্রস্তুত বাফুফে। এদিকে এশিয়ান কাপে খেলা চূড়ান্ত না হওয়ায় বিকল্প ভাবনাও রয়েছে ফেডারেশনের। সেপ্টেম্বর উইন্ডোতে ট্রাই নেশন ছাড়াও মালদ্বীপের সঙ্গে খেলার আমন্ত্রণ পেয়েছে বাফুফে।
ভারতীয় উপমহাদেশ থেকে ভারত ও পাকিস্তান আমন্ত্রণ পেলেও ফিফা আসিয়ান কাপ খেলার জন্য ডাকা হয়নি বাংলাদেশকে, যা নিয়ে মন খারাপ ছিল লাল সবুজ ভক্তদের। তবে অক্টোবরে ব্রাজিলের সঙ্গে ম্যাচ খেলতে যাওয়ায় আসিয়ান কাপ থেকে নাম সরিয়ে নেয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তাতেই সুযোগ তৈরি হয় বাংলাদেশের খেলার। আনুষ্ঠানিকভাবে আসিয়ান কাপে খেলার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে ফিফা, আর তাতেই জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির এক জরুরি বৈঠক ডাকেন সভাপতি তাবিত আউয়াল। আর সেখানেই আগামী ফিফা উইন্ডোতে আসিয়ান কাপ খেলার পক্ষেই সম্মতি দেয় জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। আর সবুজ সংকেত পেয়েই ফিফাকে নিজেদের হ্যাঁ সূচক উত্তর জানিয়ে দিয়েছে ফেডারেশন। এই টুর্নামেন্টে লড়তে মানসিকভাবে প্রস্তুত বাফুফে। ভারত উইথড্র করাটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে একটি খালি জায়গায় হয়েছে। এখন খালি জায়গাটা তো ফিল আপ করতে হবে, পূর্ণ করতে হবে। ডেফিনেটলি উই আর রেডি, কোনো সন্দেহ নেই। এই ব্যাপারে টেকনিক্যাল টিম, কোচিং স্টাফ, সভাপতি, এভরিওয়ান ইজ একমত। তবে আসিয়ান কাপ খেলতে বাংলাদেশের পাশাপাশি এশিয়ার বিভিন্ন অঞ্চলের বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে ফিফা। তাই সেখানে বাংলাদেশের খেলা না খেলার পুরোটাই নির্ভর করছে ফিফার উপর। তবে বসে নেই বাফুফে। সেপ্টেম্বর উইন্ডোর জন্য বিকল্প ভাবনাও ভেবে রেখেছে ফেডারেশন। সাফের আগে এটাকে প্রস্তুতি উইন্ডো, সো একটি অলরেডি সলিড অফার আমাদের কাছে আছে কিরগিজস্তান, লেবানন, বাংলাদেশ, ট্রাইনেশন। আরেকটি অফার আমরা বাংলাদেশে করেছি, যেটা হচ্ছে বাংলাদেশ এবং মঙ্গোলিয়া, এবং থার্ড কান্ট্রি আরেকটা মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে, স্ট্রঙ্গার দেন আস, মানে বাংলাদেশ থেকে র্যাঙ্কিংয়ের উপরে আরেকটি দল মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছে আমাদের আল্লাহর মতে। বিয়ন্ড দ্যাট অলসো আমাদেরকে মালদ্বীপ এফএ যোগাযোগ করেছে। তারা বলেছে যে যদি বাংলাদেশে 4 নেশন করে দে উইল বি ইন্টারেস্টেড টু কাম। আবার তা যদি না করি, আমরা যদি দুটো খেলা বাংলাদেশে অন্য কোনো দেশের সাথে খেলি, তারপরে টাইম থাকে, ওই টাইমটাতে তারাও আমাদের সাথে খেলতে চায়। আগামী 24 সেপ্টেম্বর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার 14টি দল নিয়ে 2 বিভাগে শুরু হবে ফিফা আসিয়ান কাপ, যেখানে প্রিমিয়ার ডিভিশনে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে বাফুফে। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট খেললে ফেডারেশন ফিফা থেকে পাবে 2 কোটি টাকা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পরপরই শক্তিশালী 7.7 মাত্রার ভূমিকম্প। ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স অঞ্চলে বড় ধরনের ক্ষয়ক্ষতির শঙ্কা, সুনামি সতর্কতা জারি। রাজনীতিতে আপোষহীন 45 বছরের যাত্রা, সংকটেও আলোর দিশারি। শত চেষ্টায়ও বেগম খালেদা জিয়াকে মুছে দিতে পারেনি ফ্যাসিস্ট সরকার, জন্মদিনে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ। এবং উন্নয়ন কর্মসূচি নিয়ে কাল কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন ফ্যামিলি কার্ড ও ধর্মগুরুদের মাসিক ভাতা প্রদান অনুষ্ঠানে। জেলায় বইছে উৎসবের আমেজ। এই ছিল সকালের সময়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী তাজমিল খান। ধন্যবাদ আলী। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।